আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিডিয়া নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। শৃঙ্খলা রক্ষায় তেলের ডিপোতে বিজিবি মোতায়েন। যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার 10 ভয়ঙ্কর অপরাধী বাংলাদেশির পরিচয় প্রকাশ। নাফের মোহনা থেকে 13 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই। নেপালে নতুন সরকারের শপথের পরদিনই গ্রেপ্তার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা। শত্রুর লক্ষ্যবস্তুতে দফায় দফায় ইরানের ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ। তেহরান বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। হিজবুল্লাহর সঙ্গে আইডিএফের সম্মুখ লড়াই, যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা। ন্যাটোর ওপর ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে মার্কিন রণতরী জর্জ বুশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জ্বালানি তেল মজুদ প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে দেশের বিভিন্ন ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধি পাওয়ায় অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুদের অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। জ্বালানি তেল মজুদের অপচেষ্টা প্রতিরোধ, জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। ডিপোর নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে মোতায়েন কার্যক্রম একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে। ইউনিট সদর থেকে দূরবর্তী স্থানে দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপদ স্থানে অস্থায়ী বেইস ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। শরীফুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সীমান্তে অতিরিক্ত টহল পরিচালনা, নৌ টহল জোরদার, চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা এবং সীমান্তবর্তী অঞ্চলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিগুলোতে নজরদারি বৃদ্ধির পাশাপাশি আমদানি রপ্তানিতে ব্যবহৃত ট্রাক, লরি সহ বিভিন্ন যানবাহনে নিয়মিতভাবে তল্লাশি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর অপরাধী হিসেবে পরিচিত গ্রেপ্তার 10 বাংলাদেশির নাম, পরিচয় সহ ছবি প্রকাশ করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী 1 বছরে 4 লাখ অবৈধ অভিবাসী গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। তাদের মধ্যে গুরুতর অপরাধে দণ্ডিত 56,000 অভিবাসীও রয়েছে, যারা দণ্ডভোগের পর কারামুক্ত হয়েছিল। শিশু নির্যাতন, ধর্ষণ, যৌন সহিংসতা, মাদক পাচার, প্রতারণা, ক্রেডিট কার্ড জালিয়াতি, সশস্ত্র ডাকাতি, ছিনতাই এবং হামলার মতো নানা অপরাধে দোষী সাব্যস্ত ও অভিযুক্ত ব্যক্তিদের এ অভিযানে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিজ। উপসহকারী মন্ত্রী লরেন বিস এক বিবৃতিতে বলেন, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সম্প্রতি অভিযানে গুরুতর অপরাধে জড়িত হাজার হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে, যারা শিশুদের ওপর হামলা চালায়, যারা নিরীহ মানুষের ক্ষতি করে। তাদের যুক্তরাষ্ট্রে থাকার কোনো সুযোগ থাকা উচিত নয়, কারণ তারা সমাজের জন্য বড় ধরনের হুমকি। এদিকে কক্সবাজারের টেকনাফ থেকে 3টি নৌকা সহ 13 জেলেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার সকাল 7টার সময় শাহপরীর দ্বীপ ঘোলার চর সংলগ্ন নাইকখাংদিয়া এলাকায় মাছ শিকারের সময় তাদের ধরে নিয়ে যায় বলে জানা গেছে। আটক জেলেদের সবার বাড়ি শাহপরীর দ্বীপ, মাঝরপাড়া ও ডাঙ্গরপাড়া গ্রামে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম বলেন, নৌকার মালিক ও জেলে পরিবারের পক্ষ থেকে এখনও লিখিতভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার বাংলাদেশ সময় বেলা 11:30টায় তিনি মারা যান বলে আমার দেশকে নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক মোহাম্মদ ইমদাদুল হক। দিলারা হাফিজ দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে ঈদ উল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। এদিকে নেপালের নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ শপথ গ্রহণের পরদিনই গ্রেপ্তার করা হলো প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে। আজ শনিবার ভোরের দিকে রাজধানী কাঠমান্ডুর ভক্তপুর এলাকায় নিজ নিজ বাসভবন থেকে তাদের গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ। কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেছেন, নেপালের বিশেষ আদালতের সাবেক বিচারক গৌরী বাহাদুর কার্কির নেতৃত্বাধীন কমিশনের সুপারিশের ভিত্তিতে সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 2025 সালের সেপ্টেম্বরে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ব্যাপক মাত্রার জেনজি বিক্ষোভ হয়েছিল নেপালে। বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ভূমিকায় নামার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী ওলি। সে সময় নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রমেশ লেখক।
যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আর ন্যাটোর পাশে থাকবে না বলে জানিয়ে দিয়েছেন ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ প্রায় 4 সপ্তাহ ধরে চলছে। তবে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে এসে দাঁড়ায়নি সামরিক জোট ন্যাটোর ইউরোপীয় সদস্যরা। এতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে এক অনুষ্ঠানে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার মায়ামিতে ওই অনুষ্ঠানটি ছিল একটি বিনিয়োগ ফোরাম। সেখানে বক্তৃতায় ট্রাম্প বলেন, গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলার সিদ্ধান্তের বিষয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করেনি ওয়াশিংটন, আর হামলার পর ন্যাটোর অনেক সদস্যই এর বিরোধিতা করেছে। ফোরামে ট্রাম্প বলেন, আমরা সব সময় ন্যাটোর পাশে থাকতাম, কিন্তু এখন তাদের কার্যকলাপের ভিত্তিতে আমার মনে হয় আমাদের থাকা লাগবে না। তিনি আরো বলেন, যদি তারা আমাদের পাশে না থাকে আমরা কেন তাদের পাশে থাকব? তারা আমাদের পাশে ছিল না। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কাছাকাছি এলাকায় মোতায়েন করা হতে পারে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশ। বিষয়টি নিয়ে জানাশোনা আছে এমন একটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে। সূত্র বলেছে, ওই রণতরীটি মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকমের অধীন এলাকায় যাবে। তবে এটি এখনো স্পষ্ট নয় যে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ এই অঞ্চলের ইতোমধ্যে থাকা মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস রেজাল্ট আর ফোর্ডের সঙ্গে যোগ দেবে কিনা, নাকি সেখানকার কোনো একটির বদলে সেখানে যাবে। গত কয়েক সপ্তাহ ধরে এই দুটি রণতরী ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে বৈঠকের বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। উইটকফের ভাষ্য মতে চলতি সপ্তাহেই এই বৈঠক হতে পারে। মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রায় 4 সপ্তাহ ধরে চলছে। যুদ্ধ বন্ধের জন্য এরই মধ্যে তেহরানের কাছে 15 দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ওই প্রস্তাবের জবাব আশা করছে বলে জানান উইটকফ। তিনি বলেন, ট্রাম্প একটি শান্তি চুক্তি চান, তবে তিনি শক্তির মাধ্যমে শান্তি আনার নীতিতে বিশ্বাস করেন। উইটকফের মতে যুক্তরাষ্ট্র এমন একটি সমাধানে পৌঁছাতে চায় যার ভিত্তি হবে ইরানের কাছে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম না থাকা। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে উত্তর কোরিয়ার মতো কোনো দেশ থাকতে পারবে না, অর্থাৎ সেখানে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। লেবাননের রাজধানী বৈরুতের আকাশ দিয়ে উড়ে যাওয়া একটি ইসরায়েলি যুদ্ধ বিমান লক্ষ্য করে সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রাজধানীর আকাশে এই অস্ত্রের ব্যবহারকে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে বড় ধরনের কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের রুখতে গত 24 ঘন্টায় সীমান্ত ও দেশের অভ্যন্তরে অন্তত 82টি অভিযান চালিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, টায়ার শহরের কাছে তারা 2টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে। এছাড়া খিয়াম শহরের নিয়ন্ত্রণ নিতে আসা ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের যোদ্ধাদের তীব্র লড়াই চলছে। ইসরায়েলের সামরিক বাহিনীর গোপনীয়তার কারণে তাদের প্রকৃত অবস্থান জানা কঠিন হলেও হিজবুল্লাহর পাল্টা হামলার স্থানগুলো থেকে যুদ্ধের তীব্রতা আঁচ করা যাচ্ছে। বর্তমানে লেবাননের কান্তারা ও মিনিয়ারা শহরে দুপক্ষের মধ্যে সরাসরি স্থলযুদ্ধ চলছে বলে জানা গেছে। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। মেহের নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, আজ শনিবার ভোরে এই হামলা চালানো হয়। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহত নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এদিকে রাজধানী তেহরানে দেশটির সরকারের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ শনিবার ভোরে এসব হামলা চালানো হয়, এমন তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। তেহরানে অবস্থান করা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, ইসরায়েলি হামলার সময় রাজধানী শহরটিতে প্রায় 10টি বিস্ফোরণের বিকট শব্দ পেয়েছেন তিনি। একই সাথে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলীও দেখতে পেয়েছেন। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, তারা তেহরান জুড়ে ইরানের সন্ত্রাসী সরকারের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি বিবৃতিতে। এর আগে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। ইরানের বিরুদ্ধে নিজেদের সামরিক অভিযান আরও বাড়ানোর হুমকিও দেয় তারা।
ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম তাসনিমের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আণবিক শক্তি সংস্থা। শুক্রবার রাতে এই হামলা চালানো হয়। ইরানের আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৃতীয় হামলা এটি। তবে রাতের এই হামলায় কেউ হতাহত হননি। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির কোনো প্রকার আর্থিক বা প্রযুক্তিগত ক্ষয়ক্ষতিও হয়নি। আণবিক শক্তি সংস্থার ভাষ্যমতে, শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত পরমাণু স্থাপনাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক নিয়ম রীতি ও অঙ্গীকারের স্পষ্ট লঙ্ঘন। এসব নিয়ম নীতিতে এই স্থাপনাগুলোকে হামলা থেকে সুরক্ষিত রাখার কথা বলা হয়েছে। এমন হামলা আঞ্চলিক নিরাপত্তা ও সুরক্ষা বড় হুমকির মুখে ফেলতে পারে। এর আগে দেশটির পশ্চিমাঞ্চলে কেরমানশাহ প্রদেশে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ। প্রদেশটির একজন নিরাপত্তা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, কেরমানশাহ প্রদেশের আলাদা ৩টি স্থানে আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালানো হয়। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। এমনকি মারা যাওয়া এক নারী অন্তঃসত্ত্বা ছিলেন বলেও তাসনিম নিউজের খবরে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী শুক্রবার সকালে প্রদেশের কারখানে গ্রামে একটি হামলায় অন্তত ৭ জন নিহত হন। পরে প্রদেশের রাজধানী কেরমানশাহ শহরে আলাদা ২টি হামলায় নিহত হন অন্তত ১৩ জন। পরের ২টি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবন থেকে অন্তত ৪ জনকে উদ্ধার করা হয়েছে। এসব হামলার বিষয়ে জানতে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকমের সঙ্গে যোগাযোগ করেছিল সিএনএন, তবে তারা কোনো মন্তব্য করেনি। আর একটি বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সিএনএনকে জানিয়েছে, এমন কোনো হামলার কথা তারা জানে না। এদিকে পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এসব অপরাধের জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক প্রতিক্রিয়ায় একথা জানান আরাকচি। যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আর ন্যাটোর পাশে থাকবে না বলে জানিয়ে দিয়েছেন ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ প্রায় ৪ সপ্তাহ ধরে চলছে। তবে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে এসে দাঁড়ায়নি সামরিক জোট ন্যাটোর ইউরোপীয় সদস্যরা। এতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে এক অনুষ্ঠানে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার মায়ামিতে ওই অনুষ্ঠানটি ছিল একটি বিনিয়োগ ফোরাম। সেখানে বক্তৃতায় ট্রাম্প বলেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার সিদ্ধান্তের বিষয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করেনি ওয়াশিংটন, আর হামলার পর ন্যাটোর অনেক সদস্যই এর বিরোধিতা করেছে। ফোরামে ট্রাম্প বলেন, আমরা সব সময় ন্যাটোর পাশে থাকতাম, কিন্তু এখন তাদের কার্যকলাপের ভিত্তিতে আমার মনে হয় আমাদের থাকা লাগবে না। তিনি আরো বলেন, যদি তারা আমাদের পাশে না থাকে আমরা কেন তাদের পাশে থাকব? তারা আমাদের পাশে ছিল না। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কাছাকাছি এলাকায় মোতায়েন করা হতে পারে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশ। বিষয়টি নিয়ে জানাশোনা আছে এমন একটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে। সূত্র বলেছে, ওই রণতরীটি মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকমের অধীন এলাকায় যাবে। তবে এটি এখনো স্পষ্ট নয় যে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ এই অঞ্চলের ইতোমধ্যে থাকা মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস রেজাল্ট আর ফোর্ডের সঙ্গে যোগ দেবে কিনা, নাকি সেখানকার কোনো একটির বদলে সেখানে যাবে। গত কয়েক সপ্তাহ ধরে এই দুটি রণতরী ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে বৈঠকের বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। উইটকফের ভাষ্য মতে চলতি সপ্তাহেই এই বৈঠক হতে পারে। মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রায় ৪ সপ্তাহ ধরে চলছে। যুদ্ধ বন্ধের জন্য এরই মধ্যে তেহরানের কাছে ১৫ দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ওই প্রস্তাবের জবাব আশা করছে বলে জানান উইটকফ। তিনি বলেন, ট্রাম্প একটি শান্তি চুক্তি চান, তবে তিনি শক্তির মাধ্যমে শান্তি আনার নীতিতে বিশ্বাস করেন। উইটকফের মতে যুক্তরাষ্ট্র এমন একটি সমাধানে পৌঁছাতে চায় যার ভিত্তি হবে ইরানের কাছে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম না থাকা। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে উত্তর কোরিয়ার মতো কোনো দেশ থাকতে পারবে না, অর্থাৎ সেখানে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না।
দর্শক, আজকের মিড ডের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।